ঝিনাইদহ মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয় টিকারবাজার ঝিনাইদহ এই প্রতিষ্ঠানের আমি তপন কুমার বিশ্বাস, প্রভাষক পরিণতি। তো আজ আমি তোমাদেরকে যে বিষয়টা লেসন দেব সেটা হচ্ছে যে পরিণতির সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে শেরে বাংলা একে ফজলুল হকের জীবনী সংক্রান্ত এই বিষয়টা। ঠিক আছে, তাহলে খেয়াল করে তোমরা সবাই। আমরা জানি যে শেরে বাংলা একে ফজলুল হক অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিত্ব ছিলেন। এর আগে যদি আমরা কথাটা বলি তাহলে এইভাবে বলতে পারি যে যার হুঙ্কারে ব্রিটিশ বেনিয়ারা এদেশ থেকে লেজ গুটিয়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন তিনি হলেন বা সেই হুঙ্কারদাতা হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হকের জীবনী সম্পর্কে যদি আমরা প্রথমে আলাপ আলোচনা করি তাহলে দেখতে পাবো যে শেরে বাংলা একে ফজলুল হক 1873 সালের বরিশাল জেলার চাখার গ্রামে জন্মগ্রহণ করেন। কোন কোন বইয়ে আমরা দেখতে পাবো যে বরিশাল জেলার সাতুইয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিষয়টা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি শেরে বাংলা একে ফজলুল হক 1873 সালের সাতুরিয়া অর্থাৎ তার মামার বাড়িতে মাতুলাল্লায় জন্মগ্রহণ করেন। কিন্তু অনেক বই আমরা যেহেতু তার পিতৃ পরিচয় চাখার গ্রাম, সেই হিসেবে চাখার গ্রামটা উল্লেখযোগ্য। তো আমরা যেটাই লিখি, যদি আমরা এইভাবে লিখি যে 1873 সালে বরিশাল জেলার চাখার গ্রামে জন্মগ্রহণ করেন সেটাও হবে, অথবা সাতুরিয়ায় তার মাতুলালয় অর্থাৎ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন সেটাও হবে। যাই হোক, বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত ধী শক্তির পরিচয় দিয়েছিলেন। মেধা, দক্ষতা, শারীরিক সব দিক দিয়েই তার একটা বিচক্ষণতা ছিল। তো প্রথমে তিনি বরিশাল জেলা স্কুল থেকে প্রবেশ শিক্ষা পরীক্ষা উত্তীর্ণ হন। এরপর কলিকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এপএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তারপরে গণিত, রসায়ন এবং পদার্থবিদ্যায় একই সাথে অনার্স ডিগ্রি লাভ করেন। এরপর 1995 সালে অঙ্কে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন এবং 1996 সালে আইন পাশ করেন। এরপর থেকে আমরা দেখেছি যে 1900 সাল থেকে তিনি আইন ব্যবসায় নিজেকে নিয়োগ করেন। সেটা হচ্ছে যে সেই সময় ছিলেন প্রখ্যাত আইনজীবী স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তারই আন্ডারে জুনিয়র হিসেবে তিনি জয়েন করেন। 1900 সালের পর তার জীবনে বেশ কিছুটা পরিবর্তন এসেছে, তার জীবনে সরকারি চাকরি জুটেছে। তো এই যে সরকারি চাকরি জুটেছে ডেপুটি ম্যাজিস্ট্রেট, এই ডেপুটি ম্যাজিস্ট্রেটের যে চাকরিটা এখানে তিনি 6 বছর ছিলেন। তো 6 বছর থাকার পর এই কাজটা তার খুব একটা ভালো লাগতো না। তার মানে এখানে বিষয় হচ্ছে যে একটা বিষয়, সেটা হলো যে এই যে হুজুর করা যে বিষয়টা, এই বিষয়টা তার ভালো লাগেনি বিধায় তিনি চাকরিতে ইস্তফা দিয়ে তারপর আবার পুনরায় আইন ব্যবসা শুরু করেন এবং অতি অল্প সময়ের ভিতর দেখা গেছে যে তার আইন ব্যবসা অগ্রগতি অর্থাৎ অনেক উন্নতি হয়েছে। এরপর তার এই জীবনটার পরে তার পরবর্তী যে জীবনটা রয়েছে সেই জীবনটাকে আমরা সাধারণত কয়েকটা ধাপে বিভক্ত করতে পারি। প্রথম ধাপ হচ্ছে যে রাজনৈতিক অবদান অর্থাৎ রাজনৈতিক ধাপ। দ্বিতীয়টা হচ্ছে যে কৃষক লোক অর্থাৎ কৃষকদের জন্য তিনি আজীবন অনেক কষ্ট করে গেছেন, অনেক আইন পাশ করেছেন তার সময়ে, সেই একটা বিষয় সেই অধ্যায়টা। আর একটা অধ্যায় রয়েছে যে শিক্ষা বিস্তার অর্থাৎ লেখাপড়ার জন্য তিনি কী কী প্রতিষ্ঠান বা কী কী করে গেছেন সেই বিষয়টা। তো প্রথমে আমরা রাজনৈতিক যে অবদানগুলো রয়েছে সেগুলো আমরা দেখি। সেই সময় ছিল ব্রিটিশ শাসন আমল, অর্থাৎ সেই সময় হিন্দু এবং মুসলমান যারা ছিলেন তাদেরকে সেই সময়ের যারা প্রতিপালক ছিলেন অর্থাৎ ব্রিটিশ শাসন কর্মকর্তারা, তারা ডিভাইড এবং রুলস এর মাধ্যমে বাংলার হিন্দু এবং মুসলমানকে সবসময় বিভক্ত করে রাখতেন। সেই জন্য তিনি চিন্তাভাবনা করলেন যে এদেরকে যদি একত্রিতকরণ করা না যায় তাহলে দেশের মুক্তি স্বাধীনতা কখনোই সম্ভব নয়। সেই জন্য 1915 সালে তিনি বেঙ্গল প্যাক্ট স্থাপন করেন। বেঙ্গল প্যাক্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে বাঙালির অর্থাৎ বাংলার যে সমস্ত ছেলেমেয়েরা আছে, যে সমস্ত লোকজন আছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে একত্রিত করেন, এটা বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত। এরপর আসে, এতে তার অবদান রয়েছে 1916 সাল লখনৌ চুক্তি, অর্থাৎ লখনৌতে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গা নিরসনের জন্য তিনি সমস্ত হিন্দু এবং মুসলমান সবার জন্য একত্রিতকরণ করে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যে প্যাক্ট সম্পাদিত হয়েছিল সেটাই লখনৌ প্যাক্ট নামে পরিচিত। এটা সংগঠিত হয়েছিল 1916 সালে। এরপর
1930 থেকে 32 তিনবার পরপর তিনবার বিলেতে গোলটেবিল বৈঠক হয়েছে। এই গোলটেবিল বৈঠকে শেরে বাংলা একে ফজলুল হক পরপর তিনবারই অত্যন্ত অসাধারণ কৃতিত্বে বক্তৃতা এবং তার যে দক্ষতা সেটা তার পরিচয় তিনি দিয়েছিলেন। এরপর যেটা আসে 1940 সালে লাহোর প্রস্তাব। লাহোরে অর্থাৎ পাকিস্তানের লাহোরে যে প্রস্তাব সংগঠিত হয়েছিল সেই প্রস্তাবটা ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে খ্যাত। এই প্রস্তাব উত্থাপন করেছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। মূলত এই প্রস্তাবনের পক্ষে যে কথাগুলো ছিল সেটা হলো যে তিনি অনেকগুলো ধারা ছিল, উপধারা ছিল, তার একটা ধারায় উল্লেখ ছিল যে সন্নিহিত অঞ্চলগুলোকে মুসলমান সাম্প্রদায়িক যে ভিত্তি মুসলমান যে সমস্ত অঞ্চলগুলো আছে সেগুলোকে অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে এবং যেখানে যাদের আধিক্য বেশি সেই হিসেবে তাদেরকে স্বাধীনতা দিতে হবে। সেই জন্য তিনি বলেছিলেন যে উত্তর পূর্বাঞ্চলে যে রাষ্ট্রটা আছে এই রাষ্ট্রসমূহ এবং পাকিস্তানের কথা উল্লেখ করে তিনি লিখেছিলেন যে মুসলিম রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। কিন্তু সেই সময় মুসলিম রাষ্ট্রসমূহ যে কথাটা ছিল সমূহ, এটা সমূহ কথাটা বাদ দিয়ে রাষ্ট্র কথাটা উল্লেখ করা হয়েছিল। সেই জন্য শুধুমাত্র একটি মুসলমান রাষ্ট্রের জন্ম হয়েছিল, সেটা হলো পাকিস্তান। যাই হোক, সেই সময় তিনি এই কথাটা এই জন্য লিখেছিলেন যে যাতে করে ভারতীয় উপমহাদেশের পশ্চিমে একটি মুসলমান রাষ্ট্র এবং পূর্ব দিকে একটি মুসলমান রাষ্ট্র সংগঠিত হয়। এরপর আসে 1954 সাল। সেই সময়ে 1954 সালে যে বিষয়টা, যে সাধারণ নির্বাচনটা হয়েছিল, সেখানে আমরা দেখি যে সেই সময় মুসলিম লীগের যে আচরণগুলো ছিল সেই আচরণগুলো অত্যন্ত নিষ্কারজনক ছিল, সেই আচরণগুলো সাম্প্রদায়িক ছিল, যার জন্য করে এই অঞ্চলটা কখনোই উন্নত হচ্ছিল না। তো সেই জন্য মুসলিম লীগের কবর রচনার জন্য 1954 সালে বিভিন্ন দল সংগঠিত হয়ে যুক্ত ফ্রন্ট গঠন করেছিল। এই যুক্ত ফ্রন্টের অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন শেরেবাংলা একে ফজলুল হক এবং সেই সময় আমরা দেখেছি যে যুক্ত ফ্রন্টের যে জয় সেটা অত্যন্ত অনেক মহান বিজয় ছিল বলা যায়। এই হলো তার আপাতত রাজনৈতিক জীবন। অবশ্য তার রাজনৈতিক জীবন অত্যন্ত সুদূর প্রসারী, অনেক ব্যাপক, যেটা অনেক সময় লাগবে। যাই হোক, সংক্ষেপে যে কথাগুলো বললাম এগুলোই। এর পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হলো যে কৃষক কুলের মুক্তির অগ্রদূত, অর্থাৎ কৃষকদের জন্য তিনি সারা জীবন যে কাজগুলো করেছিলেন সেই বিষয়টা তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে যেহেতু দেশের এই অঞ্চলের সামগ্রিক জনগণ হচ্ছেন যে কৃষক, সুতরাং তাদেরকে যদি উন্নয়ন করা সম্ভব না হয় তাহলে দেশের মুক্তি উন্নয়ন সম্ভব না। সেই জন্য তিনি সেই বঞ্চিত কৃষকদের জন্য অনেক কিছু করে গিয়েছিলেন। প্রথম যে বিষয়টা আসে সেটা হলো যে কৃষি ঋণ আইন। সেই সময় শেরেবাংলা একে ফজলুল হক কৃষকদের উন্নয়নের জন্য কৃষি ঋণ আইন পাশ করেন এবং এই আইন যখন তিনি পাশ করলেন তখন দেখা গেল যে কৃষকরা জমিদারদের কাছ থেকে যে সমস্ত টাকা পয়সা বা দাদন নিত সেই সমস্ত ব্যাপারগুলো অত্যন্ত লাঘব হয়ে গেল, ফলে কৃষকদের মুক্তির একটা পথ প্রশস্ত হয়ে গেল। 2 নম্বর যেটা আসে কৃষক প্রজা আন্দোলন। কৃষকদের আরও সুযোগ সুবিধার জন্য তিনি কৃষকদেরকে একত্রীকরণ করে কৃষক প্রজা আন্দোলন শুরু করেন, যাতে করে পরবর্তীতে কৃষকরা আরও সুযোগ সুবিধা পায়। এরপর কৃষক প্রজা পার্টি বা প্রজা সমিতি গঠন করেছিলেন। সেটা হচ্ছে যে কৃষকদের উন্নয়নের জন্য, অর্থাৎ তারা সঞ্চয়ের মাধ্যমে যে সমিতি গঠন করবে সেটা থেকে তাদের জীবনে আরও অনেক অগ্রগতি হবে, অনেক মুক্তি আসবে। সেই জন্য তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেছেন। এরপরে আসে ঋণ সালিসি বোর্ড, অর্থাৎ 1937 সালে তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন এবং এই ঋণ সালিসি বোর্ড গঠনের মাধ্যমে কৃষক যারা ছিলেন তাদের অর্থনৈতিক ব্যবস্থাটা অনেক উন্নত হয়েছিল। শেষে 1938 সালে তিনি বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রবর্তন করেছিলেন এবং তিনি যখন এই বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রবর্তন করেন তখন সেই হিসেবে সমস্ত প্রজারা জমির সত্ত্ব এই নীতিতে বিশ্বাসী এবং এই বিষয়টা হয়েছিল। পরবর্তীতে দেখা গেল যে এই আইনের মাধ্যমেই জমিদারদের হাতে যে প্রজাস্বত্ব অর্থাৎ যে জমিটা ছিল সেটা না হয়ে যারা প্রকৃত জমির মালিক বা প্রকৃত সত্ত্ব সেটা কৃষকদের হাতে পৌঁছে গিয়েছিল। এটাই হলো। তো এখানে দেখা গেছে আজীবন ধরে তিনি কৃষকদের মুক্তির জন্য আজীবন ধরে তাদের কষ্টের ভাগিদার হয়েছেন, তাদের উন্নয়নের জন্য, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আজীবন চেষ্টা করে গেছেন। সেই জন্য তাকে বলা হয়ে থাকে যে কৃষক কুলের মুক্তির অগ্রদূত। শেষে যে বিষয়টা আমরা আসবো সেটা হচ্ছে শিক্ষা বিস্তারের অবদান। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আমরা দেখেছি যে শেরেবাংলা একে ফজলুল হকের প্রভূত
অবদান রয়েছে, যে সমস্ত অবদানের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে সর্বভারতীয় শিক্ষা সম্মেলন অর্থাৎ 1906 সালে ঢাকাতে সর্বভারতীয় শিক্ষা সম্মেলন হয়। এই সম্মেলনের অত্যন্ত বলিষ্ঠ বক্তৃতা প্রদান করেন শেরেবাংলা একে ফজলুল হক। তিনি সেই সময়ের যে পাশ্চাত্য শিক্ষা ছিল এবং এদেশীয় যে শিক্ষা, এদেশীয় শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষার যে বিষয়টা তার উপর অত্যন্ত দৃঢ় বক্তব্য পেশ করেছিলেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে শিক্ষা পরিকল্পনা। 1913 সালে শিক্ষা পরিকল্পনা পেশ করেন এবং শিক্ষা পরিকল্পনা পেশ করার যে বিষয়টা সেটা হচ্ছে যে এর আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল, শিক্ষা পরিকল্পনা ছিল, তার অনেক পরিবর্তন করে 13 সালে শিক্ষা পরিকল্পনা পেশ করেন এবং এটা পাশ হয় পরবর্তীতে। এবার আমরা যে বিষয়টা আসবো সেটা হচ্ছে ছাত্রাবাস নির্মাণ। সে সময়ে তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে আসলে মুসলমান যে ছাত্রগুলো আছে তাদের উন্নয়নের জন্য, তো আসলে অ্যাকচুয়ালি মুসলমান ছাত্রদের জন্য না, শেরেবাংলা একে ফজলুল হক সারা জীবন চেষ্টা করেছেন। তিনি তার কাছে তিনি ছিলেন সম্প্রদায়ের ঊর্ধ্বে, অর্থাৎ তার কাছে হিন্দু মুসলমান বা অন্য যে সম্প্রদায় এ কোনো ভেদাভেদ ছিল না। তার কাছে যে গিয়েছে তার প্রতি তিনি সাহায্যের মমতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো ছাত্রাবাস নির্মাণ তিনি সেই সময় করেছিলেন এসে কলকাতাতে। সেটা হচ্ছে যে বেকার হোস্টেল নির্মাণ করেন, কারমাইকেল হোস্টেল নির্মাণ করেন, টেলার্স হোস্টেল তিনি নির্মাণ করেছিলেন, যাতে করে বিভিন্ন ধরনের ছাত্ররা, বিশেষ করে মুসলমান ছাত্ররা সেখানে অবস্থান করতে পারে, সেখানে অবস্থান করে তাদের যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্য সাধন করতে পারে সেই লক্ষ্যে। এরপরে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হলেও এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অর্থাৎ প্রতিষ্ঠার সময় লগ্নে শেরেবাংলা একে ফজলুল হকের বিশেষ অবদান ছিল বা অবদান রয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে শেরেবাংলা একে ফজলুল হকের তার স্মৃতিকে স্মরণ রাখার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ফজলুল হক নামে হল প্রতিষ্ঠা করা হয়, যাতে তাকে সারা জীবন ধরে আমরা স্মরণ করতে পারি। লেডি ব্রেবোর্ন কলেজ এটা হচ্ছে যে পরবর্তীতে তিনি বিভিন্ন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি করে গেছেন সেই বিষয়ে বলা হয়েছে। তিনি কলকাতায় লেডি ব্রেবোর্ন নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন এবং ঢাকাতে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন যার নাম দেওয়া হয় ইডেন কলেজ। তার সময় এটা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন কলেজ আমরা দেখেছি শেরেবাংলা একে ফজলুল হকের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন প্রতিষ্ঠিত হয়েছে তেজগাঁও কৃষি কলেজ, তারই অবদান। তারপরে বরিশালে চাখার কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে চাঁপাইনবাবগঞ্জের শিবপুরে আদিনা ফজলুল হক কলেজ প্রতিষ্ঠিত। সুতরাং দেখা গেছে যে শিক্ষা বিস্তারের দিক দিয়ে তিনি নিজে সক্রিয়ভাবে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিশেষভাবে জড়িত ছিলেন। সেই জন্য তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গেছেন। তারপরে তৈরি করেছেন বিভিন্ন হোস্টেল, শিক্ষিত সমাজের তথা ছাত্রদের বিশেষ উন্নয়নের জন্য শিক্ষা পরিকল্পনা পেশ করেছেন। এ সমস্ত বিষয়ে দেখা গেছে যে তাকে মানুষ আজীবন অর্থাৎ পৃথিবী যতদিন থাকবে ততদিন শেরেবাংলা একে ফজলুল হককে সবাই স্মরণ করবে। তো মোটামুটি এই আমরা জানলাম তার জীবনে খুব সংক্ষিপ্ত আকারে রাজনৈতিক, তারপরে কৃষক কুলের মুক্তিযোদ্ধা, তারপরে শিক্ষা বিস্তারে তার যে অবদান সমূহগুলো রয়েছে এগুলো আমরা জানলাম। শেষে আমরা যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে যে শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন একজন খাঁটি মুসলমান এবং খাঁটি বাঙালি। আচার্য প্রফুল্লচন্দ্র এ বিষয়ে তিনি বলেছেন যে শেরেবাংলা একে ফজলুল একজন খাঁটি মুসলমান এবং খাঁটি বাঙালি। তার চরিত্রে এই যে দ্বিবিধ অর্থাৎ দুটো দিক পরিলক্ষিত হয়, এই দুটো দিকেই তিনি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো শেষে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সর্বস্তরের মানুষের আদরের ধন শেরেবাংলা একে ফজলুল হক। আজীবন ধরে তিনি মানুষের তথা কৃষকদের
মুক্তির জন্য আন্দোলন করে গেছেন, তাদের মুক্তির জন্য বিভিন্ন বোর্ড গঠন করেছেন, তাদের মুক্তির জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেছেন এবং দেখা গেছে যে শেষে তারা যাতে জমির অর্থাৎ ভূমির প্রকৃত সত্ত্ব পায় সে বিষয়টার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। শেষে সবার মঙ্গলের জন্য যেহেতু লেখাপড়ার প্রয়োজন, বিশেষ করে পাশ্চাত্য শিক্ষার প্রয়োজন, সে বিষয়টা তিনি খেয়াল করেছেন। এবং 1906 সালে যখন ঢাকাতে এই সম্মেলনটা হয় তখন তিনি পাশ্চাত্য শিক্ষা কী এবং বর্তমান এখানকার যে শিক্ষা কী এই শিক্ষার উপর অর্থাৎ বিশেষ করে পাশ্চাত্য শিক্ষার উপর এবং বৈজ্ঞানিক শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছিলেন, যাতে করে সমস্ত ছেলেমেয়েদেরকে এই শিক্ষায় শিক্ষিত করে গঠন করে। আচ্ছা, তারপরেও দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান, লেডি ব্রেবর্ন, ইডেন কলেজ, চাখার কলেজ, বিভিন্ন ধরনের কলেজ তিনি প্রতিষ্ঠা করেছেন, যাতে করে আজীবন মানুষ তাকে স্মরণ করবে। এছাড়াও যে কথাটা বলবো সেটা হলো যে তিনি ব্যক্তি হিসেবে অত্যন্ত বিচক্ষণ ছিলেন এবং অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন। সুতরাং তার এই ব্যক্তিত্ব, তার এই কাজগুলোর জন্য সমস্ত মানুষ আজীবন ধরে এদেশ ওদেশ অর্থাৎ এদেশ ওদেশ বলতে বর্তমান বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের সমস্ত জনগণ তাকে চিরকাল অর্থাৎ আজীবন স্মরণ করবে। ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।